স্টুডেন্টস ওয়েলকাম ইন মাই চ্যানেল নলেজ অফ কেমিস্ট্রি। আমি বিগত দিনে তোমাদের জন্য তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে দুটি ক্লাস নিয়েছিলাম। আজকে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে তোমাদের জন্য ডিটেলস ধারণা দিচ্ছি। সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটন অন করে রাখবে এবং লাইক ও শেয়ার করে দেবে যাতে বন্ধুবান্ধবরাও সুযোগ সুবিধা পেয়ে থাকে। তাহলে দেখো, আজকে আমি ইলেকট্রোকেমিক্যাল যে সিরিজ তার ধারণা তোমরা জেনেছো এবং সেটাকে কাজে লাগিয়ে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক দিকটা আলোচনা করছি। তোমরা শুনতে থাকো এবং লিখতে থাকো, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ করতে গেলে একরকম প্রথমেই বলা যায় যে তড়িৎ বিশ্লেষণ থেকে ধাতু নিষ্কাশনের কাজে লাগানো যায়। ধাতু নিষ্কাশন, ঠিক আছে? এক্সট্রাকশন অফ মেটাল, এক্সট্রাকশন অফ মেটাল। তাহলে তোমরা ধাতু নিষ্কাশন পড়েছো, সেখানে দেখেছো কিছু কিছু ধাতুকে কার্বন বিজারণ বা শত বিজারণ বা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। বিশেষ করে অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু, অ্যালকালাইন আর্থ মেটাল বা ক্ষার মৃত্তিকা ধাতু, অ্যালুমিনিয়াম, এদের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটিটা খুবই বেশি, সক্রিয়তা খুবই উচ্চ। তার জন্য এদেরকে সাধারণ যে বিজারণ পদ্ধতি তাদের সাহায্যে নিষ্কাশন করা যায় না। এদেরকে নিষ্কাশন করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির কাজে লাগানো হয়। তার জন্য কি করতে হয়? ধাতুগুলির কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে হবে না, এদের লবণের গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করতে হয়। অবশ্য গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করতে গেলেও দেখা যায় এদের গলনাঙ্ক খুব বেশি হয়, কোনো ক্ষেত্রে এদের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব কম হয়। তার জন্য এদের সঙ্গে কিছু অশুদ্ধি যোগ করতে হয়, যেটাকে বলা হয় বিগালক, ঠিক আছে? বিগালক যোগ করে দিয়ে এদেরকে তড়িৎ বিশ্লেষণ করতে হয়। তার জন্য তোমরা কিভাবে ডিটেলস একটা ধারণা তোমরা কিভাবে নিষ্কাশন করা হচ্ছে সেগুলো দেখে নাও। যেমন আগের ভিডিওতেই দেখলে সোডিয়ামের নিষ্কাশন করতে গেলে কি করতে হয়। সোডিয়ামের নিষ্কাশন করতে গেলে NaCl এর গলনাঙ্ক 820 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং সেই সোডিয়ামের নিষ্কাশন করতে গেলে অনেক বিদ্যুৎ খরচ হবে। তাই কি করা হয়, ওর সঙ্গে CaCl2 বা ক্যালসিয়াম ক্লোরাইডকে মিশিয়ে দেওয়া হয়, যাতে কি হয়, গলনাঙ্কটা 600 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে এবং বিদ্যুৎ খরচ বেঁচে যায়। এখানে কিন্তু কোশ্চেন দেয় যে তাহলে ক্যালসিয়াম কেন মুক্ত হয় না, সোডিয়াম মুক্ত হয়? তোমরা তো দেখলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে, বলবে যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে সোডিয়ামের পজিশন কি আছে, লোয়ার অবস্থানে আছে, ক্যালসিয়ামের থেকে নিচে আছে। তার জন্য ক্যালসিয়ামের আগেই সোডিয়াম ডিসচার্জ হয় বা সোডিয়ামের তড়িৎ মুক্তি ঘটে ক্যাথোডে, সেই জন্য সোডিয়াম ধাতুর মুক্তি হয়, ক্যালসিয়াম নয়। এবার দেখবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন, সেখানেও বলে যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট ফ্লোস্পার কেন মেশানো হয় এবং এর সংযুতি কি। আগের ভিডিওতেই বললাম, সেখানে সংযুতিতে বলবে যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে কি করা হয়, ক্রায়োলাইট এবং ফ্লোস্পার মেশানো হয়। এখানে 1 ভাগ অ্যালুমিনা, 1 ভাগ ফ্লোস্পার, 3 ভাগ ক্রায়োলাইট মেশাতে হয়। কেন মেশাতে হয় না, অ্যালুমিনার গলনাঙ্ক 2050 ডিগ্রি সেন্টিগ্রেড, এত উচ্চ উষ্ণতায় প্রচুর বিদ্যুৎ শক্তি খরচ হয়। এছাড়া যে গ্যাস তৈরি হয় অক্সিজেন, তার রিঅ্যাক্টিভিটিটা খুব বেশি হয়, যেটা ইলেকট্রোডকে ক্ষয় করে দিতে পারে। তার জন্যই কি মেশানো হয়েছে, ফ্লোস্পার মেশানো হয়েছে। ফ্লোস্পারের কাজ কিন্তু গলনাঙ্কটাকে কমিয়ে দিয়ে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাকে গলতে সাহায্য করে। তাহলে তোমাদেরকে বলবে ফ্লোস্পারের কাজ কি, তোমরা লিখবে গলনাঙ্ক কমিয়ে দেয়। যদি বলে ক্রায়োলাইটের কাজ কি, তোমরা বলবে অ্যালুমিনা তড়িতের খুব ভালো পরিবাহী নয়, তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ানোর জন্যই ক্রায়োলাইট মেশানো হয়। এবার রিয়াকশনগুলো তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর আমি লিখছি না, তোমরা ধাতু নিষ্কাশন সম্পর্কে একটা ধারণা পেলে। যদি বলে যে কপার নিষ্কাশন কিভাবে করবে, কপার নিষ্কাশনের ক্ষেত্রে কিন্তু তড়িৎ বিজারণ পদ্ধতি প্রয়োগ করা দরকার পড়ে না, কারণ কপারকে শত বিজারণ পদ্ধতিতেই নিষ্কাশন করা যায়। কপারের সক্রিয়তা কম, কারণ এটা একেবারে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের দিকে আছে, হাইড্রোজেনের থেকেও নিচে আছে। তাই কপারকে
কি করা হয়, স্বত বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, সেলফ রিডাকশন প্রসেস। ঠিক আছে, তাহলে কিছু ধাতুকে আমরা কি করব, সব সময় তড়িৎ বিজারণ পদ্ধতিতে, কিছু ধাতুকে অন্যান্য যে বিজারণ পদ্ধতি সেগুলোতে নিষ্কাশন করব। তাহলে তড়িৎ বিশ্লেষণ তার একটা প্রয়োগ তোমরা আগের ভিডিও থেকেই জেনে এসছো। আর একটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। ইলেকট্রোপ্লেটিং, এটা ইলেকট্রোপ্লেটিং কাকে বলে এরকম একটা সংজ্ঞা দেয় বা কেন করা হয়। তাহলে এখানেই তোমরা জানতে পারবে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে একটা ধাতুর উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দিয়ে ধাতুর সক্রিয়তা কমিয়ে দেওয়া বা ধাতুকে প্রোটেকশন দেওয়া, অর্থাৎ সংরক্ষণ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় তড়িৎ লেপন। ঠিক আছে, তাহলে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ এ মেটাল ইজ ডিপোজিটেড অন অ্যানাদার মেটাল ইন দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস টু প্রোটেক্ট দ্য মেটাল ফ্রম কোরোশন। সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আবার দেখো ইলেকট্রোপ্লেটিং করার উদ্দেশ্য কি, প্রথমেই বললাম। তাহলে প্রথমে দেখো সংজ্ঞাতে বলছি ক্ষয় কমানো, ক্ষয় কমিয়ে দেয়, ক্ষয় নিবারণের জন্য আমরা ইলেকট্রোপ্লেটিং করে থাকি। যেমন তোমরা দেখছো যে টিনের চাল যেটা বলছো, তাহলে সেটা কিন্তু টিনের চাল নয়, সেখানে লোহার উপরে জিঙ্কের প্রলেপ গ্যালভানাইজেশন করা থাকে। ঠিক আছে, লোহার উপরে গ্যালভানাইজ অর্থাৎ জিঙ্কের প্রলেপ দেওয়া হয় ইলেকট্রোপ্লেটিং প্রসেসে। আবার দেখবে কিছু ক্ষেত্রে ওই ধাতুর উজ্জ্বলতা বাড়ানোর জন্য, যেমন হয়তো রূপোর জিনিস তার উপরে সোনার একটা প্রলেপ দিতে হবে, তার মানে এখানে কিন্তু ইলেকট্রোপ্লেটিং করে ঔজ্জ্বল্যতা বাড়ানো হয়। আর কি করা হয়, এটা বাজার মূল্য বাড়ে, তারপরে সৌন্দর্য বাড়ে, এইগুলো হচ্ছে ইলেকট্রোপ্লেটিংয়ের অ্যাপ্লিকেশন। তাহলে কিভাবে করা হয়, এবার দেখো ইলেকট্রোকেমিক্যাল, তাহলে ইলেকট্রোপ্লেটিং কাকে বলে বললাম, কেন করা হয় সেটা কোশ্চেন আসে, তার উত্তর তোমরা শুনলে। এখন যেটা হচ্ছে কিভাবে করা হয়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ইলেকট্রোপ্লেটিং করতে গেলে প্রায়শই কোশ্চেন দেবে যে কাকে ক্যাথোড কাকে অ্যানোড রূপে ব্যবহার করবে, বা তড়িৎদ্বার কি, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কোনটাকে ব্যবহার করবে। ঠিক আছে, সেইগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার এবং বিক্রিয়াটাও দরকার। তাহলে প্রথমে একটা একটা করে বলি। ওই যে বললাম গ্যালভানাইজেশন, গ্যালভানাইজেশন বা জিঙ্কের প্রলেপদান। তাহলে হোয়াট ইজ গ্যালভানাইজেশন, বলতে হবে দ্য ইলেকট্রোপ্লেটিং অফ জিঙ্ক অন আয়রন মেটেরিয়ালস, লোহার দ্রব্যের উপরে জিঙ্কের প্রলেপদান বাই দ্য ইলেকট্রোলাইটিক অর ইলেকট্রোলাইসিস ইজ কল্ড গ্যালভানাইজেশন। তার মানে জিঙ্কের প্রলেপ দিতে হবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার দ্রব্যের উপর, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্যালভানাইজেশন। তাহলে কি করতে হবে, সাপ্লাই করতে হবে কি কি জিনিস, একটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোডে থাকবে যে বস্তুর ওপরে প্রলেপ দেবে সেটা, অর্থাৎ আয়রন। অ্যানোডে কে থাকে, যার প্রলেপ দেবে, যে দ্রব্য দিয়ে প্রলেপ দেওয়া হবে, দ্যাট ইজ Zn। আর সলিউশন, সলিউশনটা নেওয়া হয় ZnSO4। ধরো এখানে লোহার উপর জিঙ্কের ইলেকট্রোপ্লেটিং করতে হবে, সুতরাং জিঙ্কের সলিউবেল সল্ট নিতে হবে, জিঙ্ক সালফেট। ঠিক আছে, এইবার যদি অন্য কোনো দ্রব্য হয়, যদি সিলভারের প্রলেপ দিতে হয়, তখন সোডিয়াম বা পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড তার দ্রবণটাকে নিতে হয়। এবার কিভাবে রিয়াকশনটা হবে, রিয়াকশন ZnSO4 ডিসোসিয়েট, বিয়োজিত হয় টু ফর্ম Zn2+ and SO4 2- ion. Water dissociate to form H+ and OH-. Now when you pass electricity, যখন এর মধ্যে তড়িৎ পাঠাবে তখন ক্যাথোডে কোন আয়নটা মুক্ত হবে, আবার সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। দেখো এখানে ক্যাথোডে কে যাবে, Zn2+ and H+। ঠিক আছে, এখানে মাইগ্রেশন হবে, both Zn2+ and H+ migrates towards cathode, but Zinc2+ will be deposited on cathode। এখানে Zn2+
আগে মুক্ত হয়, যদিও ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেন নিচে আছে, কিন্তু ওভার ভোল্টেজের কারণে দেখা যায় জিঙ্ক ক্যাথোডে গিয়ে আগে তড়িৎমুক্ত হয়। ডিউ টু ওভার ভোল্টেজ জিঙ্ক রিলিজেস ইটস চার্জ ফাস্ট, accept 2 electrons and deposited on the iron metals. This is galvanization. এবার দেখো বললো লোহার উপরে কপারের প্রলেপ দিতে হবে, ঠিক আছে, লোহার উপর কপারের প্রলেপ কীরকম এফি, তাহলে এফিকে কী করতে হবে ক্যাথোড, ক্যাথোড সিউ অ্যানোড, এগুলো মনে রেখো কোশ্চেন দেবে। আর CuSO4 সলিউশন সেটা হবে একটা তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইট। হোয়াটস হ্যাপেন CuSO4 Cu2 plus plus SO4 2 minus H2O reversible H plus plus OH minus. Now there are two ions Cu2 plus and H plus. So at the cathode these two ions migrate Cu2 plus and H plus. Which ion takes electron first? Cu2 plus. Cu2 plus will absorb 2 electron at the cathode and deposited on iron as copper, because Cu is in the lower position of the electrochemical series. তাহলে তোমরা দেখছো কপার সালফেটের দ্রবণে যদি তড়িৎ বিশ্লেষণ করে দাও তাহলে কিন্তু ক্যাথোডের রিয়াকশনটা ঘটছে Cu2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে কি হবে না আয়রনের উপর জমা হবে। অ্যানোডে কি হবে? হোয়াটস হ্যাপেন অ্যাট অ্যানোড? অ্যানোডে Cu loses 2 electron and comes as Cu2 plus ion in the solution. তার মানে কপার দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2 প্লাস আয়ন রূপে দ্রবণে চলে আসবে। আগের ভিডিওতে দেখেছো কপার হলো অ্যাক্টিভ ইলেকট্রোড, তার মানে দ্রবণে কিন্তু কপারের যে কনসেন্ট্রেশন সেটা সেম থেকে যাবে। এইভাবে অ্যানোড থেকে কপার ক্ষয়ে ক্ষয়ে আসবে অ্যান্ড ডিপোজিটেড অন আয়রন নেলস, লোহার জিনিসের উপর জমা হবে। এটা কপারের প্রলেপদান। এবার মনে করো বললো পিতল বা ব্রাশের জিনিসের উপর কি করতে হবে, একটা চামচ ব্রাশ পিতলের, তার উপরে সিলভারের প্রলেপ দিতে হবে, সিলভার। তাহলে এখানে কি করবে কোশ্চেন দিতে পারে যে ব্রাশ, তাহলে এখানে ব্রাশটা হবে ক্যাথোড, ক্যাথোড ব্রাশ বা পিতল। অ্যানোড সিলভার। সলিউশন সোডিয়াম और पोटासियम आर्जेंटो सायानाइड। इट इज ए कॉम्प्लेक्स सॉल्ट। তাহলে রিয়াকশন ইনভলভড NaAgCN2 রিভার্সিবল Na প্লাস প্লাস Ag প্লাস প্লাস 2Cn মাইনাস, H2O reversible H plus plus OH minus. Now there are 3 cations Na plus Ag plus and H plus. They all migrate towards the brass cathode. But which ion will release first? Ag plus, as it is in the lower position of the EC series, electrochemical series, and it takes 1 electron and deposits Ag। তার মানে ক্যাথোডে একটা Ag প্লাস প্রথমে যাবে, কারণ এটা নিচে আছে তড়িৎ শ্রেণীতে, সে একটা ইলেকট্রন নিয়ে সিলভার রূপে জমা হবে। এইভাবে আমরা কি করলাম, এখানে ওই ব্রাশের উপরে সিলভারের প্রলেপ দিতে পারলাম। আর অ্যানোডে কি হবে, অ্যাট অ্যানোড সিলভার আয়ন ইজ ডিজলভড ফ্রম সিলভার ইলেকট্রোড Ag প্লাস। তার মানে দ্রবণ থেকে দেখো যটা Ag প্লাস ক্যাথোডে জমা হবে, ওই অ্যানোড থেকে ততগুলো Ag প্লাস আয়ন এসে দ্রবণে মিশে যাবে। এখানেও কিন্তু সিলভারের কনসেন্ট্রেশনটার কোনো চেঞ্জ হবে না। এইভাবে তোমরা সিলভারের প্রলেপ সম্পর্কেও জানতে পারলে। আর একটা দেখো তড়িৎ বিশ্লেষণের আর একটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে ধাতুর বিশুদ্ধীকরণ, রিফাইনিং অফ মেটালস।
কিছু মেটাল যেমন কপার, জিঙ্ক, নিকেল এইগুলোকে সবসময় বিশুদ্ধ আকারে পাওয়া যায় না। তাহলে বিশুদ্ধ অবস্থায় পেতে গেলে কি করতে হয়, এদেরকে তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে পিউরিফিকেশন করে নিতে হয়। দে আর পিউরিফাইড বাই ইলেকট্রোলাইসিস অর ইলেকট্রোলাইটিং মেথড। তাহলে কি করে পাবে, ধরো কপারের বিশুদ্ধীকরণ, কপারের মধ্যে দেখা গেছে যে এজি, পিটি অ্যান্ড এইউ এইগুলো অশুদ্ধি থাকে, ইমপিউরিটিস, মূল্যবান ধাতু দেখো সিলভার, প্লাটিনাম এবং গোল্ড। তাহলে কপারকে কিভাবে বিশুদ্ধীকরণ করবে, অশুদ্ধ কপারের নাম ব্লিস্টার, ব্লিস্টার, কারণ এর গায়ে অনেক ফোসকা ফোসকা দাগ থাকে। যখন SO2 গ্যাস বেরিয়ে যায়, যখন কপার উৎপন্ন হয় তখন SO2 গ্যাস বেরিয়ে যায় এবং কপারের গায়ে গায়ে অনেক ফোসকার মতো দাগ থাকে, তাই একে ব্লিস্টার বলে। তাহলে এই বিশুদ্ধীকরণ করার জন্যে একটা পাত্রের মধ্যে পিওর কপারের পাত, এটা পিওর, এটাকে হচ্ছে ক্যাথোড নেগেটিভ, আর মোটা যে ব্লিস্টার সেটাকে কি করা হয়, অ্যানোড পজিটিভ আকারে নেওয়া হয়। দিয়ে এখানে কপার সালফেট সলিউশন নিয়ে কি করা, কারেন্ট পাস করানো হয়, সঙ্গে সঙ্গে আগের মতোই রিয়াকশন হবে, CuSO4 ডিসোসিয়েট করবে, Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, এখানে কি হয়, সামান্য H2SO4 দিয়ে দেওয়া হয়। H2SO4 is mixed with copper sulfate solution because it protects from hydrolysis of copper sulfate, হাইড্রোলিসিস আর্দ্র বিশ্লেষণ থেকে রক্ষা করে। জলটাও ভেঙে যায়, দিয়ে H প্লাস প্লাস OH মাইনাস, H2SO4টাও ভাঙে, দিয়ে হয়ে যায় 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। এটা একটা ডিটেলস ধারণা। দিয়ে কি হচ্ছে, অ্যানোডে গিয়ে, অ্যানোড থেকে ক্ষয় হবে, আর ক্যাথোডে গিয়ে কি হবে, ক্যাথোডে যে পাতলা কপারের পাত আছে সেখানে গিয়ে দ্রবণ থেকে Cu2 প্লাস আয়ন জমা হবে, Cu2 প্লাস প্লাস 2E Cu অ্যাট ক্যাথোড। তার মানে আস্তে আস্তে ক্যাথোডটা মোটা হবে, এটা আস্তে আস্তে মোটা হবে ক্যাথোডটা। আর অ্যানোডে কি হয়, অ্যানোডে আবার Cu ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2 প্লাস রূপে চলে আসে। তাহলে এই যে অ্যানোডে Cu2 প্লাস চলে আসছে, সঙ্গে সঙ্গে অ্যানোডের ক্ষয় হচ্ছে এবং দ্রবণে কপারের আয়নের গাঢ়ত্বটা স্থির থাকছে। এখন দেখা গেছে একটা কোশ্চেন আসে, অ্যানোড মাড, হোয়াট ইজ অ্যানোড মাড, অ্যানোড কাদা, অ্যানোড মাড, এটা মাথায় রেখো ভালো করে। তখন বলবে যে তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে কপারের বিশুদ্ধীকরণের সময় অ্যানোডকে ঘিরে থাকা মসলিনের থলির মধ্যে, মসলিন ব্যাগে মূল্যবান ধাতুগুলো জমা হয়, এজি, পিটি, এইউ, এদের কি বলা হচ্ছে, অ্যানোড মাড। তোমরা দেখছো ব্লিস্টার কপার থেকে আস্তে আস্তে Cu2 প্লাসগুলো চলে আসে, তার মানে এটা ক্ষয় হচ্ছে। ক্ষয় হলে কি হবে, তখন দেখা যাচ্ছে যে এর সঙ্গে যে ইমপিউরিটিসগুলো ছিল, এই ইমপিউরিটিসগুলো এই ব্যাগের মধ্যে জমা হয়। এই ইমপিউরিটিসগুলোকে নিয়ে আবার বিশেষ করে গিল্ট করার জন্য কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এইভাবে আমরা অ্যানোড মাড কাকে বলে, কপারের কীভাবে পিউরিফিকেশন করা হয় তার ডিটেলস ধারণা তোমাদের সামনে আমি উপস্থাপন করে দিলাম। এখন দেখো, যদি বলে নিকেলের প্রলেপ দিতে হবে লোহার দ্রব্যে, কি করবে, লোহার দ্রব্যে নিকেলের প্রলেপ, তাহলে প্রথমেই বলবে নিকেল অ্যানোড, আয়রন ক্যাথোড, এগুলো কোশ্চেন আসে তাই বলে দিচ্ছি। আর নিকেল সালফেট উইথ সাম বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করবে, তড়িৎ বিশ্লেষ্য, ইলেকট্রোলাইট। নিকেল সালফেট উইথ সাম বোরিক অ্যাসিড is used as electrolyte। এবার রিয়াকশনটা আগের মতোই, NiSO4 dissociate to form Ni2 plus plus SO4 2 minus, H2O dissociate to form H plus plus OH minus at cathode, that is on Fe, Ni2 plus takes 2 electron and then Ni is deposited. Similarly at anode, Ni loses 2 ইলেকট্রন, Ni দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Ni2 প্লাস তৈরি করে এবং দ্রবণে দ্রবীভূত হয়, অর্থাৎ দ্রবণে Ni2 প্লাস আয়নের গাঢ়ত্ব একই থাকে,
কারণ বলবে যে দ্রবণ থেকে যতগুলো Na2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হয়, অ্যানোড থেকে ততগুলোই Na ইলেকট্রন ছেড়ে Na2+ আয়ন গঠন করে। এইভাবে নিকেলের তড়িৎলেপন সম্পর্কে তোমরা ধারণা পেলে। কিভাবে লোহার দ্রব্যে নিকেলের প্রলেপ দেওয়া হয় সেটাও তোমরা আজকে জেনে নিলে। যে আর একটা কোয়েশ্চেন আসে যে সোনার প্রলেপ দিতে গেলে কি করা হয়, তখন বলবে সোনা অ্যানোড এবং ধরো সিলভারের উপর সোনার প্রলেপ দেবে, তাহলে সিলভারকে ক্যাথোড এবং সেখানে নেওয়া হয় AuCN2 পটাশিয়াম অরোসায়ানাইড, KAuCN2 পটাশিয়াম অরোসায়ানাইড তড়িৎ বিশ্লেষ্য। এই কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ে। তাহলে তোমরা দেখো আজকের যে ক্লাস তাতে কিন্তু তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ সম্পর্কে ডিটেলস ধারণা লাভ করতে পারলে এবং তার বিক্রিয়াগুলো সম্পর্কেও ধারণা লাভ করলে। তোমরা সকলেই কিন্তু লিখে নেবে এবং খুব মন দিয়ে পড়বে, বিক্রিয়াগুলো খুবই কাজে লাগবে। সকলকে ধন্যবাদ জানাই এবং অনুরোধ জানাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো এবং লাইক ও শেয়ার করে দাও সকল ছাত্রছাত্রীদের সুবিধার্থে।